আপনার শরীরের ভেতর প্রতি মুহূর্তে একটা পলাশির যুদ্ধ চলছে। আপনার অজান্তেই একদল অতন্দ্র প্রহরী ইমিউন সোলজার প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে, নবাব সিরাজউদ্দৌলার মতো আপনিও জানেন না যে আপনার অজান্তেই তৈরি হচ্ছে এক একজন মীর জাফর, মিরন আর মোহাম্মদী বেগ। আর এরা প্রতিনিয়ত আপনার ইমিউন সোলজার বা আপনার ইমিউন সিস্টেমের পিঠে পেছন থেকে ছুরি মারছে। কাহিনীটা কি? আসেন একটু বোঝার চেষ্টা করি। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডারের মাসটা ছিল আষাঢ় মাস, অর্থাৎ বর্ষাকাল। এই ভিডিওর জন্য দিন তারিখটা অতটা ইম্পর্টেন্ট না, তাই আপাতত সেটাকে সরিয়ে রাখছি। আমরা অনেকেই আমাদের শরীর আর প্রকৃতি এই দুটোকে সম্পূর্ণ আলাদা মনে করি, কিন্তু প্রাচীন আয়ুর্বেদিক বিজ্ঞান এবং মডার্ন মেডিকেল সায়েন্স দুটোই বলছে যে এই মহাবিশ্বে এবং প্রকৃতিতে যা যা ঘটে তার একটা প্রতিচ্ছবি অনেক সময় আমাদের শরীরের ভেতর দেখা যায়। এই যেমন বর্ষাকালের কথাই ধরেন। বর্ষাকালে বাইরের প্রকৃতিতে যা যা ঘটে প্রায় একই রকম তোলপাড় আমাদের শরীরের ভেতরেও ঘটে। যেমন ধরেন, বাইরে সূর্যের তেজ একবার বাড়ে, আবার মেঘে ঢাকা পড়ে সূর্যের তেজ কমে, অর্থাৎ ফ্লাকচুয়েট করে। ঠিক একইভাবে আপনার পেটের ভেতরে যে জঠরাগ্নি বা হজম করার যে শক্তি, সেটাও ওঠানামা করে বা কম বেশি হয়। এ কারণে বর্ষাকালে আমাদের অনেকেরই খুব সহজেই পেটের ইনফেকশন বা পেটের সমস্যা দেখা যায়। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের চিকিৎসাবিদ্যার প্রধান পাঠ্য হিসেবে পরিচিত চরক সংহিতা বলছে, বর্ষাকালে সূর্যের প্রভাব আমাদের মেটাবলিজমকে দুর্বল করে দেয়। আর আধুনিক বিজ্ঞানও প্রায় একই সুরে কথা বলে। গবেষণায় দেখা গেছে যে আমাদের হজম প্রক্রিয়া নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয় সার্কাডিয়ান রিদম বা আমাদের বডির ইন্টারনাল বায়োলজিক্যাল ক্লকের মাধ্যমে, যা সূর্যের আলোর সাথে সম্পর্কিত। সূর্যের আলো যখন অনিয়মিত হয়, তখন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেন্টাল অ্যাক্টিভিটি, আমাদের সবকিছুই তার সঙ্গে পরিবর্তিত হয়। তখন আমাদের লিভার এবং প্যানক্রিয়াসের কাজ করার ক্ষমতাও কম বেশি হয়। এর সঙ্গে যোগ হয় বাইরের আর্দ্রতা বা হিউমিডিটি। আর প্রকৃতিতে হিউমিডিটি বেড়ে যাওয়ার মানে হচ্ছে পরিবেশে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেড়ে যাওয়া। একইভাবে এই সময়ে আমাদের ইন্টেস্টাইনেও খারাপ ব্যাকটেরিয়ার রাজত্ব বাড়তে শুরু করে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। যার ফলে অনেক সময় সামান্য সর্দি কাশি থেকেও শরীর নিজেকে প্রোটেক্ট করতে পারে না। নেচার রিভিউজের মতো বৈজ্ঞানিক জার্নালগুলো বলছে যে আপনার শরীরের ইমিউন সিস্টেমের প্রায় 70 থেকে 80% নিয়ন্ত্রণ করে আপনার গাট হেলথ বা পাকস্থলী এবং ইন্টেস্টাইনের স্বাস্থ্য। তার মানে আপনার পেটের ভেতর যদি মীর জাফররা শক্তিশালী হয়ে ওঠে, তাহলে সামান্য সর্দি কাশি থেকেও আপনার বডি আর নিজেকে রক্ষা করতে পারে না। এখন তো সিজনাল ঠান্ডা, সর্দি, কাশি এইসব সমস্যার শর্টকাট সমাধানের জন্য আমরা টপাটপ ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে ফেলি, কিংবা অনেক সময় দু একটা হাঁচি দিলেই অ্যান্টিবায়োটিকের ডোজ শুরু করে দেই। কিন্তু ছোটবেলায় শুনতাম মুরব্বীরা মজা করে বলতো, সিজনাল সর্দি ঠান্ডা এগুলোতে ওষুধ খেলে সারতে লাগে 7 দিন, আর ওষুধ না খেলে সারতে লাগে 1 সপ্তাহ। একসময় মানুষ কথাটাকে মজা করে বললেও এটা নিয়ে ভাববার প্রয়োজন আছে। আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু প্রায় একই সুরে বলছে যে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কোনো সমাধান না। আসল সমাধান হচ্ছে আপনার নিজের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখা। কোভিডের কথা যারা বেমালুম ভুলে গেছেন, তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। মাত্র কয়েক বছর আগে একটা মাইক্রোস্কোপিক সাইজের ভাইরাসের কাছে মডার্ন মেডিকেল সায়েন্স 2 হাত তুলে সারেন্ডার করেছিল। বলেছিল, ভাই মাপ চাই, এটাকে ফাইট করার অস্ত্র এখনও আমাদের হাতে নাই। কয়েক বছর গবেষণার পর যখন ভ্যাকসিন এলো, তখন সেটা নিয়ে শুরু হয় নানান সমালোচনা, নানান রকম কনস্পিরেসি থিওরি। শোনা যায় কেউ কেউ নাকি আবার এই ভ্যাকসিনের বিরুদ্ধে ফতোয়াও দিয়েছিল। আর উন্নত বিশ্বের অনেক দেশে আজও সমালোচনা হয়। কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে মডার্ন মেডিকেল সায়েন্সের কারণেই আমরা ভ্যাকসিন পেয়েছি এবং সে কারণে আমরা আজকে অনেক বেশি নিরাপদ। কিন্তু আমাদের আজকের আলাপের বিষয় এটা না। আমার প্রশ্ন হচ্ছে, যতদিন পর্যন্ত ভ্যাকসিন আসেনি, ততদিন পর্যন্ত আমরা এক্সপার্টদের কাছ থেকে কি শুনতাম? কেউ কি মনে করতে পারেন? আচ্ছা, আমি একটু হেল্প করছি। আমরা শুনতাম বেশি বেশি প্রোটিন খাবেন, মানে মাছ, মাংস, দুধ, ডিম এগুলো। আমরা শুনতাম এক্সারসাইজ করবেন, আমরা শুনতাম ব্রিদিং এক্সারসাইজ করবেন। যেই ব্রিদিং এক্সারসাইজের সঙ্গে মডার্ন মেডিকেল সায়েন্সের কোনো সম্পর্কই ছিল না। আজকে যেটাকে আমরা ব্রিদিং এক্সারসাইজ হিসেবে চিনি, সেটাই হচ্ছে আমাদের ইয়োগার প্রাণায়াম, যার ইতিহাস কমপক্ষে 5 থেকে 7,000 বছরের পুরনো। সেটা যাই হোক, আমরা কি এক্সপার্টদের কাছ থেকে এগুলো শুনতাম না? শুনতাম। কেন? যাতে আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। বিষয়টা ভাবা যায়। আধুনিক মেডিকেল ইন্ডাস্ট্রির কাছে যেখানে ট্যাবলেট, ক্যাপসুল আর ইনজেকশন এগুলো হচ্ছে যে কোনো প্রবলেম মোকাবেলা করার জন্য প্রধান হাতিয়ার, সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জন হপকিন্সের মতো বাঘা বাঘা প্রতিষ্ঠান কোভিড রিকভারির অন্যতম ব্রহ্মাস্ত্র হিসেবে সাজেস্ট করছে ব্রিদিং এক্সারসাইজ। কারণ তারা বুঝেছিল আমাদের ফুসফুস যখন ভালোভাবে কাজ করে, ব্লাড সার্কুলেশন যখন ভালো থাকে,
শরীর যখন পর্যাপ্ত অক্সিজেন পায় তখন আমাদের ইমিউন সোলজাররাই সবচাইতে ভালো ফাইট দিতে পারে। আপনি যদি সেই সময়কার গুগল সার্চের হিস্ট্রি চেক করেন তাহলে দেখবেন যে সবাই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার উপায় খোঁজার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। বহু মানুষ রাতারাতি বদলে গিয়েছিল। নিয়মিত এক্সারসাইজে দূরে থাক, আলসেমি করে যে কোনো দিন 2টা বাড়তি কদম ফেলে নেয়, সেও তখন এক্সারসাইজ বা ইয়োগা করা শুরু করেছিল। কিন্তু যেই না ভ্যাকসিন আসলো, মানুষ তখন আবার নিজের অরিজিনাল রূপে ফিরতে শুরু করলো। সে ভাবল ভ্যাকসিন তাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ভ্যাকসিনটা ডাক্তার তার শরীরে ঢুকিয়েছে সেটাও কোভিডেরই একটা ভাইরাস। তবে সেটা ছিল ল্যাবরেটরিতে প্রসেস করা একটু দুর্বল ভাইরাস, যেন আপনার শরীরের ইমিউন সিস্টেম সেই ভাইরাসের সঙ্গে ফাইট করে তাকে পরাজিত করে আপনাকে বাঁচিয়ে রাখার ট্রেনিং নিতে পারে। এটাই হচ্ছে ভ্যাকসিন। আচ্ছা, ভ্যাকসিনে যদি আপনাকে বাঁচিয়ে রাখার একমাত্র গ্যারান্টি হতো, তাহলে সেই সময়ে যারা হসপিটালে, বিভিন্ন ক্যাম্পে বা বাসায় কোয়ারেন্টিনে থাকতো, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত তাদের মধ্যে যারা বেঁচে ফিরেছিল সেই মানুষগুলো কিভাবে বাঁচলো? মেডিকেল এক্সপার্টরাই বলেছিলেন যে ওই মানুষগুলো বেঁচে ছিল বিকজ তাদের ইমিউন সিস্টেম স্ট্রং ছিল, প্লাস বাইরে থেকে দেওয়া নিউট্রিশন এবং ব্রিদিং এক্সারসাইজ এবং ক্ষেত্রবিশেষে ডাক্তারের দেওয়া ওষুধ তাদের ইমিউন সিস্টেমকে সাপোর্ট করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবেন কিভাবে বা শক্তিশালী রাখবেন কিভাবে? বলা তো যায় না। কোভিডের মামা, চাচা, ভাগিনা কেউ না কেউ তো ভবিষ্যতে আবার আসতেই পারে। আমি বলি না, লাগবে না। আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য আপনাকে বাড়তি কিছু করা লাগবে না। আপনি কেবল নিজের হাতে আপনার ইমিউন সিস্টেমকে দুর্বল করে দিবেন না, তাহলেই হবে। এমন কাজগুলো করবেন না, এমন খাবারগুলো খাবেন না যেটাতে আপনার ইমিউন সিস্টেমের এনার্জি লস হয়, তারা দুর্বল হয়। এমন কাজ ও খাবারগুলোকে বর্জন করবেন যেটা আপনার ইমিউন সিস্টেমকে এনার্জি সাপ্লাই দেয় না, বরং মির্জাফর, মিরন আর মোহাম্মদ ইবেগের মতো যারা পেছন থেকে ছুরি চালায় তাদেরকে এনার্জি সাপ্লাই দেয়। ব্যাস, তাহলে আপনার শরীরের ভেতরে থাকা ইমিউন সোলজার মোহনলাল, মীরমদন, সিনফ্রে এরা নিজেরাই শক্তিশালী থাকবে এবং আপনার শরীরের ভেতরে ঢুকে যারা আপনার বিরুদ্ধে কাজ করে তাদেরকে চুন চুন কে মারেঙ্গে और आपको भी जिंदा रखेंगे। आई बात समझ में? তো কাজগুলো কি? 1 নাম্বার, ফাস্টিং বা রোজা রাখা। সম্ভব হলে সুন্নতি কায়দায় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। যদি সম্ভব না হয় সপ্তাহে 1 দিন। রমজানের পর যদি সেটাও করতে না পারেন তাহলে অন্তত সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন ওয়াটার ফাস্টিং, অর্থাৎ একটা লম্বা সময়, সম্ভব হলে 18-20 ঘন্টা পানি ছাড়া কিছু খাবেন না। এতে আপনার শরীরের ভেতরের সিস্টেম একটু বিশ্রাম পাবে এবং গার্বেজ পরিষ্কার করার বা শরীরটাকে ডিটক্স করার সুযোগ পাবে, যেটাকে আপনারা জানেন অনেকেই অটোফেজি বলে। তবে কারো যদি ডায়াবেটিসের কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তারা দয়া করে এই বিষয়টা নিয়ে আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন। 2 নম্বর কাজ, যদি জানা থাকে তাহলে সপ্তাহে 1 দিন অথবা 15 দিনে 1 দিন অথবা অন্ততপক্ষে মাসে 1 দিন আপনার এই নজল প্যাসেজ বা নস্ট্রিল এটাকে ক্লিয়ার করার জন্য জলনীতি এবং সূত্রনীতি এই দুটো করতে পারেন। সূত্রনীতি যদি খুব বেশি কঠিন মনে হয় তাহলে অন্ততপক্ষে জলনীতি করবেন। এটা কিভাবে করতে হয় সেটা যদি জানা না থাকে তাহলে কোনো একজন টিচার বা ইনস্ট্রাক্টরের কাছ থেকে সেটা সরাসরি শিখে নিতে পারেন। কাইন্ডলি ইউটিউবে ভিডিও দেখে করতে গিয়ে কোনো রকম ঝামেলা পাকাবেন না, প্রয়োজনে বাদ দেন। এটা করলে কি হয়? জলনীতি আর সূত্রনীতি করলে আপনার ব্রিদিং চ্যানেলটা ক্লিয়ার থাকে, আপনি বুক ফুলিয়ে খুব ভালোভাবে দম নিতে পারেন এবং এর ফলে যখন আপনার বডিতে অক্সিজেনের সাপ্লাই বাড়ে তখন আপনার ইমিউন সিস্টেম অটোমেটিক শক্তিশালী হয়। 3 নম্বর কাজ, জাস্ট 40 দিনের জন্য বাইরের যে কোনো রকমের খাবার যেমন পুরি, সিঙ্গারা, পাস্তা, নুডলস, পিৎজা, বার্গার, পরোটা, নান রুটি, লাচ্ছা, শ্যামাই, পেস্ট্রি কেক এই জাতীয় যা আছে, অর্থাৎ রিফাইন্ড ময়দার তৈরি যে কোনো খাবার বর্জন করেন। এর কারণ আপনার ডাইজেস্টিভ সিস্টেম এবং আপনার ইমিউন সিস্টেমের উপর এই খাবারগুলো বিষের মতো কাজ করে। কিন্তু এগুলোই আবার আপনার পাকস্থলী এবং ইন্টেস্টাইনের ভেতরে যে বিশ্বাসঘাতক মির্জাফররা থাকে, অর্থাৎ ব্যাড ব্যাকটেরিয়া এবং জীবাণু, সেগুলোর এনার্জি সাপ্লাই করে। আর 40 দিন কেন? কারণ 40 দিন যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে আপনার শরীর এবং মন এই দুইটারই ট্রেনিং হয়ে যাবে। এরপর এগুলো ছাড়ার জন্য আপনাকে কাউকে আর বলতে হবে না। তবে হ্যাঁ, আমি খুব বেশি কট্টর হতে চাই না, তাই যদি এই 40 দিনের মধ্যে কেউ 2-1 দিন এই খাবারগুলোর মধ্যে কোনোটা খেতে চান তাহলে খেতে পারেন, কিন্তু শর্ত থাকবে একটা, আপনার খাবারটা হোল গ্রেনের তৈরি হতে হবে, রিফাইন্ড ময়দার না। যদি আপনি এরকম কিছু খুঁজে পান 2-1 দিন খান, বাট নো রিফাইন্ড ফ্লাওয়ার। 4 নাম্বার, বাইরের তৈরি সসেজ, নাগেট এগুলো 40 দিনের জন্য দূরে রাখেন। যদি ফ্রাইড চিকেন খেতে চান তাহলে চিকেন খাবেন, কিন্তু উপরের যে ক্রাস্ট সেটাকে ফেলে দিয়ে খাবেন, অথবা যাদের কাছ থেকে কিনবেন তাদেরকে বলবেন যে ভাই এটা ছাড়া ভেজে দাও। 5 নাম্বার, যেটার কথা না বললেই না, ঘুম। আপনি সব কিছু মানলেন, কিন্তু প্রতিদিন রাতের বেলা ঘুমাতে গেলেন 2টা বা 3টার সময়, আপনার পুরো চেষ্টাটাই বৃথা।
শরীরকে ঘুম বঞ্চিত রাখার মানে হচ্ছে আপনি সারা বছর পরিশ্রম করলেন, জমি চাষ করলেন, বীজ বপন করলেন, সার দিলেন, সেচ দিলেন, আগাছা নিড়াইলেন, সব কিছুই করলেন, কিন্তু যখন ফসল কাটার সময় তখন আপনি আগুন দিয়ে ক্ষেত জ্বালিয়ে দিলেন। তাই স্ট্রেস কমাতে এবং রাতের বেলা যেন ঘুমটা ভালো হয় সেজন্য প্রতিদিন 30 মিনিট অথবা সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে যোগা করবেন। আর প্রতিদিন অথবা সপ্তাহে অন্তত 3 দিন 10 থেকে 15 মিনিট প্রাণায়াম করবেন। রিমেম্বার, এই শরীরটা কেবলমাত্র আল্লাহর দেয়া নেয়ামত না, এর সাথে এটা একটা আমানত। আল্লাহর রহমতের অপেক্ষায় থাকা যেমন একজন মুমিনের লক্ষণ, ঠিক তেমনি আমানতের খেয়ানত না করাটা একজন মুমিনের দায়িত্ব। আর শরীরের আমানত কিভাবে খেয়ানত হতে পারে? যদি শরীরকে দিয়ে আপনি মন্দ কাজ করান, যদি শরীরকে অকেজো ফেলে রাখেন এবং এটাকে যদি বাজে খাবার দিয়ে অসুস্থ করে ফেলেন। এবার সত্যি করে একটা কথা বলেন তো, 2020 সালে যখন মিস্টার কোভিড বাংলাদেশ ভিজিটে এসেছিল তখন কে কে ইয়োগা শুরু করেছিলেন এবং তাদের মধ্যে কে কে ইয়োগা ছেড়ে দিয়েছেন? জাস্ট কমেন্টে জানান। না, এতে গিল্টি ফিল করার কোনো কিছু নাই। এক একজন এক এক বাস্তবতার কারণে ডিসকন্টিনিউ করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু কেবলমাত্র ফিনান্সিয়াল কারণে যদি কেউ ছেড়ে দিয়ে থাকেন এবং তাদের মধ্যে যদি কেউ আমাদের সাথে জুমে গ্রুপ ইয়োগা সেশনে জয়েন করতে চান, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন। নর্মালি আমাদের 1 মাসের ফি 3000 টাকা, কিন্তু আপনি এই 3000 টাকা ফি দিয়ে এপ্রিল এবং মে এই 2 মাস করতে পারবেন, অর্থাৎ 50% ডিসকাউন্ট। আমাদের গ্রুপ সেশনের যে ক্লাস টাইম সেটা হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতি রাত 8:30 থেকে 9:30। আর আমাদের এখানে ছেলে মেয়েদের জন্য আলাদা কোনো ব্যাচ নেই এবং মেয়েদের জন্য আলাদা করে কোনো ইনস্ট্রাক্টর নেই। আর জয়েন করার আগে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার কোনো বিশেষ মেডিকেল কন্ডিশন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন। আবার বলি, এই ভিডিওতে দেওয়া অফারটা শুধুমাত্র এপ্রিল এবং মে মাসের জন্য এবং আপনি চাইলে এই 2 মাসের মধ্যে যে কোনো সময় জয়েন করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।